আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কুমার চক্রবর্তী। আজকে আমরা কথা বলবো জা-পল সার্ত্রে নিয়ে। অ্যা ২১শে জুন তার জন্মদিন। সে উপলক্ষে এই বিংশ শতাব্দীর এই প্রবাদ পুরুষকে নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটি কথা হয়তো আমরা শোনাবো। জা-পল সার্ত্রে ফরাসি নাগরিক, জন্মেছেন ১৯০৫ সালে এবং মৃত্যুবরণ করেছেন ১৯৮০ সালে। কোনো লেখক বা চিন্তক জীবিত অবস্থায় এতটা প্রভাব সৃষ্টি করতে পেরেছেন, সার্ত্রে ছাড়া আর দ্বিতীয়টি নজির পাওয়া খুবই কঠিন। তিনি একাধারে দার্শনিক, ঔপন্যাসিক, লেখক, চিন্তক, নাট্যকার এবং ছোট গল্প লেখকও বলা যায়, এবং সক্রিয় কর্মী, অর্থাৎ গণবুদ্ধিজীবী বলতে আমরা যা বুঝাই তিনি তাই ছিলেন। গণবুদ্ধিজীবী হলেন যিনি বুদ্ধিজীবিতাকে প্রতিনিয়ত তার ক্রিয়ার অংশ হিসেবে প্রকাশ করেন এবং গণ আন্দোলনে, গণদাবির পক্ষে উনি শরীর ও মনগতভাবে অংশগ্রহণ করেন। তো সার্ত্রেকে আমরা এই নানাভাবে আমরা পাই। প্রথমত যদি বলি, সারাটি জীবন তিনি তার চিন্তার থেকে তার দর্শন থেকে কখনো বিচ্যুত হন। তার মানে জনগণের পক্ষে থাকা, আপনার শ্রমিকের পক্ষে থাকা, নিপীড়িতদের পক্ষে থাকার প্রশ্নে তিনি ছিলেন একেবারে আপসহীন। প্রথমত যদি আমরা ভাবি যে সেই সময়টা ছিল নানা ধরনের যে উপনিবেশবাদিতা বা উপনিবেশ, সেটা উপনিবেশবাদের মধ্যে, উপনিবেশের মধ্যে শাসকদের বিরুদ্ধে এক জাতীয় আন্দোলন বা মুক্তি সংগ্রাম আমরা যেটা বলি, সেটার এক সময়। এবং আমরা জানি যে ফ্রান্সের অনেকগুলো উপনিবেশ ছিল। প্রধানতম একটি উপনিবেশ ছিল হচ্ছে আলজেরিয়া। এই আলজেরিয়ার মুক্তি সংগ্রামে সার্ত্রে সরাসরি সমর্থন করেছেন আলজেরিয়াকে, এবং বলা যায় যে তদানীন্তন ফরাসি সরকারকে তিনি অনেকটা বেকায়দায় ফেলেছিলেন, অন্তত বৌদ্ধিক জায়গা থেকে। আবার যদি আমরা দেখি তাহলে ভিয়েতনামের ক্ষেত্রে আমরা দেখব যে আমেরিকার সাথে যে ভিয়েতনামের যুদ্ধ, সেই যুদ্ধে তিনি সুস্পষ্টভাবে ভিয়েতনামের মুক্তি সংগ্রামকে উনি সমর্থন করেছিলেন। এই 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 সক্রিয়তা আমরা শুধু যে একসময় দেখেছেন তা নয়, তিনি সেটা বজায় রেখেছিলেন। এবং শ্রমিক শ্রেণীর, আপনারা জানেন বিংশ শতাব্দীতে নানা দেশে সমাজতান্ত্রিক বিপ্লব আপনার রাশিয়া থেকে শুরু করে ছড়িয়ে পড়েছিল। শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, সেই শ্রমজীবীদের পক্ষে তিনি তার স্বর বা কণ্ঠস্বর বা ওনার দায়িত্বকে তিনি সবসময় জারি রেখেছিলেন। এবং তিনি ছিলেন একেবারেই পুঁজিবাদ বিরোধী, ক্যাপিটালিজমের বিরুদ্ধে খুব সোচ্চার, অত বৌদ্ধিক জায়গা থেকে উনি অনেক লেখালেখি করেছেন এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে। আগেই বলেছি যে তিনি জনমুখী বুদ্ধিজীবী ছিলেন, অর্থাৎ জনগণের কল্যাণের জন্য, জনগণের আপনার বিকাশের জন্য, মুক্তির জন্য তার একেবারে স্বর ছিল একেবারে বলা যায় যে উন্মুক্ত, এবং আপনার কোনো রকম সমঝোতার বাইরে সবসময় অবস্থান করত। আমরা এটাও জানি যে ১৯৬৮ সালে যে ফ্রান্সে যে ছাত্র আন্দোলন, সে বিখ্যাত ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনে পুরোধা ভূমিকা বা ব্যক্তিত্ব ছিলেন জা-পল সার্ত্রে। তার সাথে আরও অনেক বুদ্ধিজীবী ছিলেন। তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না, কিন্তু সমাজতন্ত্রের প্রতি তার মানসিক সমর্থন ছিল, যদিও তিনি সোভিয়েত ইউনিয়নের স্টাইলের সমাজতন্ত্রের, মানে স্টেলিনীয় সমাজতন্ত্র যেটা আমরা বলে থাকি ওই সময়, তার বিরুদ্ধে ছিল। তো সার্ত্রেকে সবচেয়ে বেশি একটি ঘটনার জন্য আমরা সবাই মনে রাখি, মনে করি, সেটা হচ্ছে তিনি ১৯৬৪ সনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সেই নোবেল পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে
কোনো আনুষ্ঠানিক পুরস্কার গ্রহণ করা তার মতো বুদ্ধিজীবীর পক্ষে সম্ভব নয়। এবং নোবেল কমিটির কাছে যে বিখ্যাত চিঠিটি দিয়েছিলেন, যেটি পরবর্তী সময়ে যেটা খুব বিখ্যাত হয়ে আছে, সেখানে তিনি তার সাফাইগুলো গেয়েছিলেন তার পক্ষের, যে কেন তিনি পুরস্কার নিতে পারছেন না। এবং আমার মনে আছে যে সেই চিঠিতে উনি লিখেছিলেন যে জাপল সাত্র নামটি একরকম, আর জাপল সাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত বা নোবেল লরিয়েট সেই নামটি অন্যরকম। তার মানে তিনি খুব স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন যে কোনো প্রাতিষ্ঠানিক পুরস্কার তার লেখক সত্তার একেবারে আপনার বিরুদ্ধে যাবে। সেই জন্য এই ধরনের পুরস্কার গ্রহণ থেকে তিনি নিজেকে মানে বাইরে রেখেছিলেন। তো সার্ত্রের এই যে রাজনৈতিক যে অবস্থান, অর্থাৎ রাজনীতি নিয়ে যে তার সক্রিয়তা, এই সক্রিয়তা তিনি মৃত্যুর আগ পর্যন্ত জারি রেখেছিলেন। এবং এর সাথে সাথে তার যে চিন্তক হিসেবে সক্রিয়তা, তার যে সাহিত্যিক হিসেবে সক্রিয়তা, সেটাও তিনি সমান্তরালভাবে তিনি জারি রেখেছিলেন। যেমন আমরা তাকে সাহিত্যিক হিসেবে খুব ভালোভাবেই আমরা চিনি। 1937 বা 38 সালে তার প্রথম উপন্যাস, যেটা লা নজে বা নসিয়া যেটা ইংরেজিতে বলা হয়, অথবা বাংলায় আমরা বিভূমিসার বলতে পারি, সেটা তিনি প্রকাশ করেন। এবং সেখানে প্রথমবারের মতো আমরা দেখতে পারি যে পরবর্তী সময়ে তিনি যে তার যে দর্শন, যে অস্তিত্ববাদ, ইংরেজিতে এক্সিস্টেনশিয়ালিজম যেটাকে বলা হয়, সেটার সূত্রপাত করেন সেই বিভূমিষ উপন্যাস। সেই নায়কের চরিত্রে আপনার অস্তিত্ববাদী যে সংকট, আমি অস্তিত্ববাদ সম্পর্কে যখন একটু বলবো সেটা আমি আর করব, সেটা উনি প্রথম তার চরিত্রের ভেতর দিয়ে প্রকাশ করেন। এবং তার যে দার্শনিক গ্রন্থ, যেটা দর্শন গ্রন্থ আমরা বলতে পারি বিখ্যাত, বিং অ্যান্ড নাথিংনেস, সত্তা এবং শূন্যতা, সেটাও বোধহয় 1943 সালে প্রথম বেরোয়। সেখানে তিনি অস্তিত্ববাদী দর্শনের আরেকটি রূপ, সাত্রীয় রূপ বিংশ শতাব্দীর, যেটা উনি আপনার লিখিতভাবে প্রকাশ করেন। এবং আমরা পরবর্তী সময়ে দেখতে থাকবো যে এই অস্তিত্ববাদী দর্শন এই পুরো 40, 50 এবং 60-এর মাঝামাঝি পর্যন্ত কি করে ইউরোপ এবং সারা পৃথিবীকে মানে এটা প্রভাবিত করেছে। এটা চিন্তার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, এমনকি জীবনযাপনের ক্ষেত্রেও এই অস্তিত্ববাদী দর্শন প্রভাব ফেলেছিল। কিন্তু এই অস্তিত্ববাদী দর্শনের শুরুটা কিন্তু তিনি করেননি। বলা হয়ে থাকে যে এটার শুরুটা করেছেন সোরেন কিয়েরকেগার্ড। তিনি একজন ডেনিশ সাহিত্যিক বা দার্শনিক বা চিন্তক, কিন্তু তাকে আমরা খুব বিশুদ্ধ অর্থে আমরা দার্শনিক বলতে পারি না। আমরা তাকে বলে থাকি যে ফিলোসোফার রাইটার, দার্শনিক লেখক। কারণ দর্শনের সূত্রকে বা দর্শনের ধরনকে, দর্শনের যেটাকে বলা হয় প্র্যাক্সিসকে উনি ধরে তিনি কোন দর্শনের চর্চা করেন। এবং তার মধ্যে প্রথম এই অস্তিত্ববাদী যে ধারণা, সেটার বিকাশ আমরা দেখতে পাই। এবং সেটা ছিল অনেকটা সাবজেক্টিভ ধরনের, অর্থাৎ ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্ক, এবং এই সম্পর্কের পূর্ণতা বা অপূর্ণতা নিয়ে মানুষের মনে যে উদ্বেগ, আপনার যেটাকে বলে অ্যাংস্ট, উদ্বিগ্নতা বা অনিশ্চয়তা বা অর্থহীনতা, সেটার দ্বারা ব্যক্তিসত্তা যেভাবে নানা সময় মুখরিত থাকে, তাকে কিয়েরকেগার্ড প্রথম তুলে ধরেন। এবং তার বিখ্যাত একটা বই আছে যে সিকনেস আনটু ডেথ, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত মুমূর্ষতা অথবা অসুস্থতা। সেখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বরকে নিয়ে, ঈশ্বরের অনুশাসনকে নিয়ে
মানব সত্তার যে উদ্বিগ্নতা, যে অ্যাংস্ট যেটাকে বলা হয়, সেটাকে তিনি দেখিয়েছেন। এবং ডেনিশ ভাষায় তুংসিং নামে একটি শব্দ আছে, সেটাকে বলা হয় বিষণ্ণতাকে বোঝাতে বা একাকিত্বকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। এবং সত্তা, যে মানব সত্তা, সেই মানব সত্তার যে ওজন বা বার্ডেন অথবা ভার, সেটা যে অবহ অবহনীয় হয়ে ওঠে, সেটাই আমরা কিয়েরকেগার্ডের দর্শনে দেখতে পাই। হ্যাঁ, যদিও তিনি প্রথাগত অর্থে কোনো দার্শনিক ছিলেন না। তারপরে আমরা এই অস্তিত্ববাদের নানা ধরনের বিকাশ আমরা নিটশের মধ্যে দেখতে পাবো, আমরা হাইডেগারের মধ্যে দেখতে পাবো, এবং আরো দু একজন আছেন, হুসেল আছেন, তাদের মধ্যে দেখতে পাবো। কিন্তু এই প্রথমবারের মতো একটি নাস্তিবাদী অস্তিত্ব দর্শন, যেটা অস্তিত্ববাদ নামে পরিচিত, সেটা সার্ত্রে প্রকাশ করে। এবং এই অস্তিত্ববাদে সার্ত্রে বলার চেষ্টা করেছেন যে মানুষের যে স্বাধীন অস্তিত্ব রয়েছে, কিন্তু এই স্বাধীন অস্তিত্বকে মানুষ যখন পরিচালনা করবে, তখন নানা ধরনের নির্বাচন অর্থাৎ সিলেকশনের ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে। এবং এই নির্বাচন করতে গিয়ে তার ভেতরে কিন্তু নানা ধরনের অর্থহীনতা, অর্থাৎ জীবনের নানা ধরনের যে অর্থহীনতা, সেটার মুখোমুখি সে হচ্ছে। তাহলে বলার চেষ্টা করেছেন যে মানব জীবনের কোনো পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোনো লক্ষ্য থাকে না, তার কোনো পূর্ব নির্ধারিত লক্ষ্য নেই মানুষের। তাহলে লক্ষ্য না থাকলে তো সেটা অনেকটা নাহিলিজমের মতো অবস্থা হবে, যে লক্ষ্যহীন। ওটা তা নয়। তিনি বলার চেষ্টা করেছেন লক্ষ্যটা ব্যক্তি নির্ধারণ করবে। কিসের পরিপ্রেক্ষিতে? তার মঙ্গল, মানবিকতা এবং তার সৃষ্টিশীলতার জায়গা থেকে মানুষই নির্ধারণ করবে যে এই লক্ষ্যটাকে সে কিভাবে পরিচালিত করবে। এবং মানব সত্তা এখানেও বলা হচ্ছে যে প্রতিনিয়ত যে উদ্বেগের সম্মুখীন হচ্ছে, তার এই স্বাধীন সত্তার বিকাশের ক্ষেত্রে অপূর্ণতার সম্মুখীন হচ্ছে এবং অর্থহীনতার সম্মুখীন হচ্ছে। এই অর্থহীনতাকে অর্থময় করার প্রয়াসই হচ্ছে তার লক্ষ্যহীনতার লক্ষ্য। এই জায়গাটা, এবং এখানে ঈশ্বরের কোনো অংশগ্রহণের বিষয়টি যেটা কিয়েরকেগার্ডের ভেতরে ছিল, সেটা তার ভেতরে প্রভাব ফেলেনি। তিনি খুব মুক্ত জায়গা থেকে এই দর্শনের চর্চা করেছেন। এবং আমরা দেখতে পাবো তার সাহিত্যগুলো, অর্থাৎ তিনি যে নাটক লিখেছেন এবং তিনি যে উপন্যাস লিখেছেন, 3টি উপন্যাস তিনি লিখেছেন। এই যে আমি বললাম যে লা নস্রে বা ভিভোমিশা, তারপরে রোডস টু ফ্রিডম, আরেকটি উপন্যাসও তিনি লিখেছেন। এই 3টি উপন্যাসেই তিনি তার এই যে আবিষ্কৃত যে অস্তিত্ববাদ, সেটার প্রয়োগ করেছে। এবং তার 5টি ছোট গল্প আছে। এই ছোট গল্পের মধ্যে তিনি তার এই দর্শনের সূত্রপাত এবং বিকাশটা দেখিয়েছে। যেমন ওয়াল নামে তার একটি ছোট গল্পের সংকলন আছে। তো সেখানে আমি ওয়ালের ভেতরে একটি গল্প আছে ওয়াল নামেই, দেয়াল। দেয়াল বলতে কারাগারকে বোঝানো হয়েছে। তো সেখানে 3টি চরিত্র আছে যারা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত, তাদের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এখন তারা সেলে আছে। এটার এই মৃত্যুদণ্ডের দেশ যখন বাস্তবায়ন হবে তার অপেক্ষায়, অর্থাৎ তাদেরকে ফাঁসি দেওয়া হবে অথবা মৃত্যু ঘটানো হবে। তো সেখানে একটি চরিত্র আছে পাবলো, যার পরের দিন তার মৃত্যুদণ্ডাদেশটি কার্যকর হবে। তো পরের দিন যখন তাকে নেওয়া হয়, তখন তার কাছে একটি অপশন আসলো, যারা নিয়োগকারী বা যারা শাসক শ্রেণী, তারা অপশন দিল যে ঠিক আছে, তুমি যদি তোমার আরেকজন গ্যাংস্টার তার ঠিকানাটা তুমি দিয়ে দাও, তাহলে তোমাকে হয়তো আমরা এই শাস্তি থেকে অব্যাহতি দিতে পারি। তখন পাবলো চিন্তা করলো যে ঠিক আছে, আমি ঠিকানা দেব ওই আমাদের আরেকজন বিপ্লবীর গ্যাংস্টারের, কিন্তু আমি ভুল ঠিকানা দেব। তখন সে ভুলভাবে বলল যে হ্যাঁ, ওই তার নামটা ছিল হয়তো রেমন বা এই যেত, আমার ঠিক মনে নেই, যে উনি আছেন গ্রিক
আপনার কবরখানার একটি খোপে উনি আছে, উনি মিথ্যাভাবে কিন্তু সে বলল তাদেরকে। তো আইন প্রয়োগকারী সংস্থা ওই সেই গ্যাংস্টারকে ধরতে গিয়ে ঠিকই দেখা গেল যে তাকে ওখানে পেয়ে গেছে। তখন এই প্রোটাগনিস্ট পাবলো ভাবছে যে কি ব্যাপার, আমি তো ভুল ঠিকানা দিয়েছি, কিন্তু ভুল ঠিকানায় দেখা গেল যে তাকে পেয়ে গেছে। তো এই যে অ্যাবসার্ডিটির সূচনা হচ্ছে, বিনিময়ে তার মুক্তি হয়েছে, কিন্তু এই যে সে তার ভেতরে যে বিমূঢ়তার জন্ম হচ্ছে, নিরর্থকতা, যে পৃথিবীতে এক জাতীয় নিরর্থকতার ভেতর মানুষ বেরিয়ে ওঠে, এইটাই মানে সাত্রের যে অস্তিত্ববাদ, যে মানুষ তার সত্য মিথ্যা বা পরিস্থিতির ভেতর এক জাতীয় বিপন্নতায় বসবাস করে। এই জন্য নির্বাচনটা মানুষের জন্য খুব জরুরি। এবং সাত্রে তার আরেকটি নাটকও আছে, নো এক্সিট, যেটা বিখ্যাত। তার মাঝি আছে আরেকটি নাটক খুব বিখ্যাত, সেক্ষেত্রেও নো এক্সিটও দেখা যাচ্ছে যে এই ধরনের একটি অবস্থা, যে তিনজন মানুষ দেখা যাচ্ছে যে একটি জায়গায় মরে গেছে, কিন্তু তারা পরস্পর কোথায় যেন আষ্টেপৃষ্টে বাধা পড়ে আছে। তো এই ধরনের নিরর্থকতার বিকাশ অস্তিত্ববাদের এই তত্ত্বে সব দেখাতে চেয়েছে। এখন কথা হচ্ছে যে তার এই নিরর্থকতাটা কিন্তু ঠিক অস্তিত্ববাদ আর নিরর্থকতা কিন্তু এক বিষয় নাও হতে পারে। অর্থাৎ অস্তিত্ববাদ প্রশ্ন করে কেন এই এই বিপন্নতা, সত্তার এই ভার বা এই বিপন্নতার কারণ কি, কিন্তু নিরর্থকতা হচ্ছে শুধুমাত্র পরিস্থিতিকে আপনার বর্ণনা করে। আপনারা জানেন যে এই পরবর্তী সময়ে আমরা স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডও দেখতে পাচ্ছি, যেটাতে দেখা যাচ্ছে একটি তিন রাস্তার মোড়ে দুই কমরেড, হ্যাঁ, তারা আপনার অপেক্ষা করছে সেই এক গরুর জন্য। কে গরু, কে কি তারা জানে না, অপেক্ষার পর অপেক্ষা, এর মধ্যে তাদের বার্তালাপ চলছে, কিন্তু তারা এই অপেক্ষার বিষয়ে তাদের কোনো ফাইন্ডনেসকে তারা উপস্থাপন করে না। তারা এই নিরর্থকতার যে পরিস্থিতিটা, সেটাকে তারা আপনার তুলে ধরে। তো এই যে মৃত্যু এবং অযৌক্তিকতার বিষয়ে মানে তখনকার সময়ে যে নানান চিন্তাভাবনা, এইটারই একটি দার্ঢরূপ আমরা সচের মধ্যে দেখতে পাই। এবং ওই সময়ে এই আপনার এক্সিস্টেন্সিয়ালিস্টিক যে ফিলোসফি, সেটা দারুণভাবে প্রভাব বিস্তার করেছিল ইউরোপে। এবং শুধু তাই নয়, আমাদের দেশেও কিন্তু এটা প্রভাব পড়েছে। ইউরোপে আমরা দেখতে পাচ্ছি যে সার্ত্রের বন্ধু আলবেয়ার কামুর ভেতরে এটার প্রভাব ফেলেছিল, এবং তার যে বিখ্যাত উপন্যাস স্ট্রেঞ্জার অথবা আউটসাইডার, বা আপনার বাংলায় যদি বলি বহিরাগত, সেখানে আমরা খুব মারাত্মকভাবে এই সত্রীয় যে অস্তিত্ববাদীয় সংকট, সেটাকে দেখতে। যদিও কামু নিজেকে অস্তিত্ববাদী হিসেবে স্বীকার করতে ঠিক রাজি ছিলেন না। তো ওই অস্তিত্ববাদের হাত ধরেই কিন্তু নিরর্থকতার বিকাশ আমরা দেখতে পাই নাটকে, উপন্যাসে, সাহিত্যে, নানাভাবে। এবং 60 বছর পর্যন্ত একটা ফিলোসফিক্যাল স্টাইল হিসেবে ইউরোপে এটা ব্যক্ত ছিল। অর্থাৎ অস্তিত্ববাদী দর্শন, তার চলাফেরা এবং তার যে বক্তব্য সমাজের প্রতি, সেটা মানুষের মধ্যে সরাসরি এটা জারি ছিল। এখন আমরা যদি এই অবস্থা থেকে আমরা যদি বাংলা এই ভাষার ক্ষেত্রে এই অস্তিত্ববাদী দর্শনটা কতটুকু প্রভাব বিস্তার করেছিল যদি দেখি, আমরা দেখব যে আমাদের বাংলাদেশের সাহিত্য ঠিক খুব নিরঙ্কুশভাবে প্রভাবিত হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু কিছু কিছু লেখায়, যেমন সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসে, বিশেষত তার চাঁদের অমাবস্যা এবং কাঁদো নদী কাঁদো, এই দুইটা উপন্যাসে অস্তিত্ববাদের বিষয়টা আমরা দেখতে পাই। এবং নাটকে আমরা খুব যে অ্যাবসার্ড নাটকটা আমরা দেখতে পাই, সেটা একইভাবে বলা যায় অ্যাবসার্ড নাটকের বাংলাদেশও, বিশেষ করে বিদেশি নাটকগুলোর অভিনয় খুব
ভালোভাবে হয়েছে। আর সেলিম আল দীনের দু একটি নাটকে এই অস্তিত্ববাদের একটি পরোক্ষ একটি উপস্থিতি আমরা দেখতে পাই। তার খরগোশ বা চাকা, সেখানেও কিন্তু এই অস্তিত্ববাদী দর্শনের কিছুটা প্রকাশ দেখতে পাই। ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে নিরর্থকতা বা অ্যাবসার্ড থিয়েটারের একটা চর্চা হয়েছে। বিশেষ করে বাদল সরকারের একটি নাটক আছে এবং ইন্দ্রজিৎ, সেটা খুব এই জায়গা থেকেই এটা লেখা। এবং কিছু কিছু উপন্যাসেও এই অস্তিত্ববাদের প্রমাণগুলো আমরা 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 পাই, এই অন্তত বাংলা ভাষার ক্ষেত্রে। কিন্তু এইটা বলা ঠিক অতটা শোভন হবে না যে অস্তিত্ববাদী দর্শন বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি আপনার বিশাল একটি ভূমিকা পালন বা মানে প্রভাব সৃষ্টি করেছে। সেই জায়গাটাতে হয়তো আমরা যাব না, কিন্তু অস্তিত্ববাদের যে মূল সংকটটা, যে অ্যাবসার্ডিটির যে ব্যাপারটি, সেটা কিন্তু পরোক্ষভাবে হলেও কিন্তু সাহিত্যকে এটা প্রভাবিত করছে। আমরা শহীদুল জহিরেরও সে রাতে পূর্ণিমা ছিল, এখানেও আমরা খুঁজলে অথবা আখতারুজ্জামান ইলিয়াসের অনেক ছোট গল্পে আমরা কিন্তু অস্তিত্ববাদকে আমরা খুঁজে পাব। এখন অস্তিত্ববাদী দর্শনের যে চিন্তা, সেটা সাত শুধু তার লেখার মাধ্যমে প্রকাশ করেননি, তার জীবনের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আমরা তার যিনি সঙ্গিনী ছিলেন, আমরা সিমন দে বোভা, তার লেখাতেও আমরা এই অস্তিত্ববাদী দর্শনের একটি অন্য ধরনের প্রকাশ কিন্তু আমরা দেখতে পাই। এবং সারা জীবনেই সাত তার এই এই চিন্তাটাকে এমনভাবে তিনি বলে গেছেন, যেটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যেন দারুণ ভূমিকাশীল হতে পারে, সেই চেষ্টাটা তিনি চালিয়ে গেছেন। তো এই অর্থে সাদকে বলা যাবে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তক, যিনি শুধুমাত্র কাগজে কলমের সাহিত্য বা দর্শনকে আপনি দর্শন চর্চা করেননি, অর্থাৎ তিনি দর্শনকে সমাজে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন। এবং মানব জীবনের এই যে নানা ধরনের পরিবর্তন, সেই চৈতন্যগত পরিবর্তন বা সত্তার যে আপনার পরিবর্তন, সেটাকে তিনি বলার চেষ্টা করেছেন। আমি এখানে শাস্ত্রীয় দর্শনের মেইন প্রধানত দুটি জিনিস আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে বিং ইন ইটসেলফ আর বিং ফর ইটসেলফ। মানে দর্শনের দুইটি ব্যাপার, এটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয়নি। এটা আমরা যদি জার্মান আইডিয়ালিস্ট ফিলোসফারদের দেখি, কান্টের ভিতরে প্রথম আপনার এই ব্যাপারটা দেখা যায় যে একটি দুইটি সত্তার দুইটি অংশের একটি বর্ণনা আমরা দেখতে পাই, যেটাকে বলে ফেনোমেনন আর নুমেনন, যেটা কান্ট বলেছেন। একটা হচ্ছে যে নিষ্ক্রিয় সত্তা, আর একটা হচ্ছে সক্রিয় সত্তা। বিং ইন ইটসেলফ হচ্ছে যে বস্তু জগৎকে উনি বুঝিয়েছেন, আর বিং ফর ইটসেলফ হচ্ছে মানুষের চেতনার জগৎ, সচেতনা কনসাসনেসের যে জগৎটা, এবং এটা দ্বারাই মানুষ পরিচালিত হচ্ছে। এবং এই জায়গা থেকেই যত ধরনের আপনার মানে ক্রাইসিসগুলো যেটা বলা যায় মানব জীবনে, সেটার উৎপত্তি হচ্ছে। এবং ফেইট এবং ব্যাড ফেইথের কথাও কিন্তু আপনার সাদ বলেছেন। বিশেষত ব্যাড ফেইথ বলতে তিনি বুঝেছেন যে আমরা এই যে সত্তার যে কোনো পূর্ব নির্দিষ্টতা নাই, কিন্তু আমরা যখন লক্ষ্য অন্বেষণে এসে নির্বাচনের কাছে যাই, সেই নির্বাচিত মানে আমরা একটা সিলেকশনের সমাজে বা ব্যক্তি জীবনে সিলেকশন করতে গিয়ে আমরা অনেক সময় আমরা সমঝোতা করি। এই সমঝোতার মাধ্যমে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু এটাকে উনি বলেছেন যে এটা একটি ব্যাড ফেইথ। তো এই দর্শন এমনিতেই খুব কঠিন ব্যাপার, কিন্তু সার্ত্রের দর্শন সোজা ঠিক বলবো তা নয়। এবং তার উপন্যাস সম্পর্ক বলা হয়ে থাকে যে এই উপন্যাসগুলি দর্শনাক্রান্ত, অর্থাৎ প্রতিটি চরিত্রই যেন আপনার
প্রিসাপোজড হয়ে আছে, পূর্ব নির্ধারিত একটি মানসিকতা দ্বারা এরা ভারগ্রস্ত হয়ে আছে। তো ছাত্রীয় দর্শনের এই জায়গাটা মানে আমি বলবো যে সেটা এক জাতীয় কথনের মধ্যে পড়ে, বিকল্প পাঠের মধ্যে পড়ে। কিন্তু বোদ্ধা কথা হচ্ছে একজন একজন দার্শনিক যেই মাত্রার লিখলে খুব অমরত্ব প্রয়াসী হয়ে যেতে পারে, আমরা সাতকে বিংশ শতাব্দীতে এবং এখন পর্যন্ত দর্শন চর্চার ক্ষেত্রে আমরা তাকে বলবো যে একটা বিশাল একটি পার্সোনাল, এটা তো বলবোই, কিন্তু আমরা মহিরু হিসাবে বলতে পারি। এই কিছু কথা বললাম যেটা আপনারা অনেকেই জানেন, শুধু হয়তো মনে মনে করিয়ে দেওয়ার মতো কিছু ব্যাপার হয়তো হয়ে থাকতে পারে। শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং বাংলা ট্রিবিউনকে এই ধরনের আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।